মিতুল ম্যাডাম, এই নিন পেয়ারা মাখা, ওই নিচের কাকুরের কাছ থেকে নিয়ে এসেছি। শিবা, তুই পেয়ারা মাখা নিয়ে এসেছিস? কিরে, তুই তো পুরো ভিজে গেছিস। হ্যাঁ, তুই এরকম ঝড়ঝড়ের মধ্যে পেয়ারা মাখা আনতে গেছিস? কে বলেছে যেতে তোকে? ওমা, কেউ বলতে যাবে কেন? আমি কি নিজে থেকে আপনার জন্য আনতে পারি না? আপনি মুখ ফুটে খেতে চেয়েছেন, আমি বাইরে থেকে আপনাদের সব কথা শুনে নিয়েছিলাম, আর চট করে গিয়ে পেয়ারা মাখা নিয়ে এসেছি। এবার খেয়ে দেখুন তো কেমন হয়েছে। দারুণ হয়েছে। তুই এত কষ্ট করে ঝড়ঝড় মাথায় করে আমার জন্য পেয়ারা মাখা আনতে গেছিস, ভালো না হয়ে পারে? তুই তো আমার আরেক সোনা ছেলে, এরকমই থাকিস, তাহলে খুব বড় লোক না হলেও বড় মানুষ হবি। এ কি, গা তো পুরো ভিজে গেছে। গা গরম লাগছে কেন? পেয়ারা মাখা আনতে গিয়ে জ্বর বাঁধালি? দেখেছিস তো, কোনো কথা শুনিস না তুই আমার। দে, চল ঘরে, ওষুধ খেয়ে চুপচাপ শুবি, চল আয়। আপনার তো নিজেরই শরীর খারাপ, আপনি আমাকে কি নিয়ে যাবেন? কোনো কথা বলবি না, আমি যেটা বলছি সেটা কর, আয় আমার সঙ্গে। কিভাবে নিজেকে বাঁচাবো এখন? এখান থেকে তো বেরিয়েও যেতে পারবো না, আর এদিকে এই বাড়িতে সবাই প্রবলেম। আরে তো বাঘের হাত থেকে বাঁচতে গিয়ে শেরকে ইলাকে মে ঘুষে গেলাম আমি, বাড়িতে আবার পুলিশ প্রথমেই ঢুকেই আমাকে ডাউট করে নিল। আরে কি করব মা, কুছ তো আইডিয়া দাও। তোকে নিজেকে বাঁচাতে গেলে তোর এই আদর পরিচয়টাকে পাকাপোক্ত করতে হবে, সবার মনে আদর হিসেবে জায়গা তৈরি করে নিতে হবে, যাতে ওরা অন্য কাউকে নিয়ে ভাবার সময় না পায়। আর শোন, তোকে তোর রাইভালকে তোর পথ থেকে সরাতে হবে, কারণ ও যতদিন বেঁচে থাকবে ততদিন তোর বিপদ বাড়বে বই কমবে না। শিবাকে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। কি যে করিস না, আমি তোকে নিয়ে সত্যিই পারি না। একে তুই বাইরে এরকম বৃষ্টি পড়ছে, কি দরকার ছিল বৃষ্টিতে ভিজে আমার জন্য পেয়ারা মাখা আনতে যাওয়ার? একদিন আমি পেয়ারা মাখা না খেলে কি এমন হয়ে যেত? মা, 1 মিনিট দাঁড়াও তো। না, আপনি তো নিজের থেকে কোনোদিনও কিছু। একদম চুপ, বেশি পাকা মুখ। এখন যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, কি করবি এবার? দেখেছিস তো, মাথাটাও ঠিকঠাক মুছিস নি। উফ, তোকে নিয়ে না সত্যি পারবো না আমি শিবা। যাকগে, ঘরে চল, মাথা মুছিয়ে দিচ্ছি, ওষুধ দিচ্ছি, খেয়ে চুপচাপ শুয়ে পড়বি, আর কোথাও বেরোবি না, ঠিক আছে? আয়। সুযোগ বোধহয় এসে গেছে মা, এইবার বোধহয় শিবাকে সরিয়ে ফেলতে পারবো। কি করে সরাবি তুই ওকে? শিবার তেজ বুখার, আর এই বুখারকে কাজে লাগিয়েই ওকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেব। বিট্টু, তুই পারবি তো ঠিক করে? দেখ, ধরা পড়ে গেলে কিন্তু ওরা তোর জীবনও শেষ করে দেবে। তুমি চিন্তা করো না মা, আজ শিবার জীবনের লাস্ট দিন হবে। মিতুল পাল, এবার আমার ছেলে তোমাদের বাড়িতে ঢুকেছে, যে কাজ আমি করতে পারিনি আমার ছেলে এবার শেষ করবে। পুরো লাহিড়ী ফ্যামিলিকে বরবাদ করে দেবে বিট্টু। কি হলো আদর, কিছু হয়েছে? কি হবে? কিছু হয়নি তো, কিছু হয়নি। তুমি বাইরে বেরিয়েছিলে? না, বেরোয়নি। বেরিয়েছিলাম, অল্প একটু বেরিয়েছিলাম। অল্প বেরিয়েছিলে মানে কোথায় বেরিয়েছিলে? আশেপাশেই, মানে এলাকাটা একটু দেখছিলাম। এত রাতে এলাকাটা দেখছিলে? এলাকার কোথায়? কোথাও না, মানে এই এলাকাতেই ছিলাম, এই আশেপাশেই ছিলাম। তুমি তো একদিনে নিশ্চয়ই এলাকার অলিগলি চিনে যাওনি, তাহলে একা একা বেরিয়েছিলে কেন? শুধু ঘুরতেই বেরিয়েছিলে নাকি অন্য কিছু? এই ইন্সপেক্টর আন্টি বহুত তকলিফ দেবে বুঝতে পারছি,
একে ऐसे तैसे করে জবাব দিলে চলবে না, না হলে কিছু একটা বুঝতে পারলে আমাকে আন্দার করে দেবে। মা জানেন মাকে বলে বেরিয়েছিলে? মিতুল যদি এখন এসে আমায় দেখে ফেলে বাইরে গেছিলাম, পুরো কেস তো গুবলেট হয়ে যাবে। এদিক ওদিক কি দেখছো? মাকে খুঁজছো? না না, মাকে কেন খুঁজবো আমি? তাহলে বলো কোথায় গেছিলে এখন? ওষুধের দোকান। আসলে এই মানে এই এলাকাটা মানে প্রতিটা রাস্তার মোড়ে মোড়েই তো ওষুধের দোকান থাকে, তো আমি ওষুধের দোকানে একটু গেছিলাম। আচ্ছা, তাহলে দেখাও কি ওষুধ কিনেছো। কেন? আমি কি ওষুধ কিনেছি সেটা আপনাকে কেন দেখাবো? আমি যা করব সব আপনাকে দেখিয়ে করতে হবে নাকি? আমার কোনো পার্সোনাল স্পেস নেই নাকি? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম আদৌ, তুমি এত রেগে যাচ্ছ কেন? এ বাড়িতে কলি দিদি আছে না, তোমার মিষ্টি পিসি, উনি একজন ডক্টর। অনেক ধরনের ওষুধ থাকে ওর কাছে ওষুধ চাইলেই তুমি পারতে। এত রেগে যাওয়ার কি আছে তাতে? কিছু না, এইটুকুর জন্য না কাউকে বিরক্ত করতে চাইনি আর কি। এত রাতে ওষুধ কিনতে গেছিল বাড়ির কাউকে না জানি, লুকিয়ে। একটা কথার সাথে আরেকটা কথার কোনো মিল পাচ্ছি না। না, এই আদরকে ঠিক নর্মাল লাগছে না। মিতুল, তুমি তো জানোই শিবা কতটা পাগল ছেলে। আমাদেরকে বাঁচানোর জন্য আমার ভাইকে। দিদিভাই আসবো? অলোকা এই সময়? হ্যাঁ এসো। তুমি এই সময়? কিছু হয়েছে অলোকা? দিদিভাই সেরকম কিছু না, মানে তোমরা আমাকে দেখে এটাই ভেবো না যে আমি অলওয়েজ ইনভেস্টিগেশনই করি। আসলে আমার একটা ডাউট হলো, তাই। এখনো মনে হয় রণদাদার কেসটা অলোকার মাথা থেকে পুরোপুরি বেরোয়নি। অলোকা, হেজিটেট করছো কেন? গুগলি সম্পর্কে কিছু জানতে হলে বলো না, নিশ্চিন্তে বলো। দাদাভাই গুগলি না, আমি আদরকে নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি। আদরকে বাড়িতে নিয়ে আসার আগে ওর ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলে তোমরা? দিদিভাই বলছি, ওকে এ বাড়িতে আনার আগে ওর আগে কোথায় থাকতো জানতে চেয়েছিল তোমরা? হ্যাঁ, সব কিছুই জেনেছি। আর জেনেছি বলেই তো ওকে চিনতে পেরেছি আমরা যে ও আমাদের আদর। আচ্ছা অলোকা, তুমি হঠাৎ আদরকে নিয়ে বললে কেন? মানে ওর সম্পর্কে জিজ্ঞাসা কেন করছো? কিছু হয়েছে? না, আমি আমার কোনো তদন্তের জন্য বলছি না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি। ওর হাঁটা চলা, আবভাব সব কিছু দেখেই না আমার কেমন একটা খটকা লাগে। কেমন নিঃশব্দে চলাফেরা করে, কেউ কিচ্ছু জানতে পারে না, চোখের দিকে তাকিয়ে কথা বলে না, বাড়ির এদিকে ওদিকে ঘুরছে। আর ওর লুকটাও না খুব একটা, মানে খুব একটা স্বাভাবিক নয়, তাই তো? এক্স্যাক্টলি দিদিভাই, স্বাভাবিক নয়। কি মনে হয় ওকে দেখে? অপরাধীদের মতো না? মানে কি রকম অপরাধী? জেল খাটা আসামি, গুন্ডা, খুনি, নাকি অন্য কিছু বলো তো? বা অলোকা, তুমি তো আজকাল বেশ সুন্দর অপরাধীদের চিনতে পারছো। মানে মানুষের মুখ দেখেই বুঝে যাচ্ছ কে অপরাধী কে অপরাধী নয়। খুব ভালো। পুলিশের তো তাহলে দরকারই নেই গোয়েন্দাদের। শোনো এদিকে এসো। বলছি আমি অলোকার সঙ্গে কথা বলছি। তুমি যা বলার পরে ওর সঙ্গে বলো, আজ যা বলার আমি বলবো। অলোকা দেখো, তোমাকে আমি ছোট বোনের মতো দেখি, কিন্তু এই পরিবারের একজন হিসেবে তোমারও এটা জেনে রাখা দরকার আমার আদরকে আমি কতটা ভালোবাসি। এত বছর পর আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি। ও চুরি হয়ে গেছিল, ওকে কেড়ে নেওয়া হয়েছিল আমার থেকে। আচ্ছা, কোনো মায়ের কোল থেকে কোনো সন্তানকে কেড়ে নিলে যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তোমার ধারণা আছে? মিতুল, তারপর আমি আর তোমার দাদা ভাই সব জায়গায় খুঁজেছি,
কোনো হাসপাতাল, কোনো অনাথ আশ্রম কোথাও বাকি রাখিনি। প্রত্যেকদিন এই আশা নিয়ে বেঁচে থাকতাম যে যারা চুরি করেছে তারা যদি কোনো অনাথ আশ্রমে ওকে রেখে যায় তাহলে আমার ছেলেটাকে আমি ফিরে পেয়ে যাব। সেই ছেলেকে এত বছর পর আমি ফিরে পেয়েছি, আর তাকেও তুমি সন্দেহ করতে ছাড়লে না। অলগা, আমরা কিন্তু সবটাই ভালো করে চেক করেছি, ইভেন ওর সাথে আমাদের ডিএনএ ম্যাচ করেছে, তো ওকে যাচাই করে আমরা কিন্তু এ বাড়িতে এনেছি। তাই বলছি, ওকে সন্দেহ করার কোনো জায়গা নেই কিন্তু। তাছাড়া তুমি বোধহয় জানো না অলকা, আদরের পিঠে একটা জরুল ছিল, ওর জন্মদাগ ওরও পিঠে রয়েছে। তুমি বলো, এত সবকিছু জানার পরও তুমি যদি আমার ছেলেকে ক্রিমিনাল বলো, তাকে সন্দেহ করো, আমার তো গায়ে লাগবেই। আমি তো মা। তোমরা আমাকে ভুল বুঝছো দিদি ভাই, আমি কিন্তু আদরের আর কিছু বোঝাবুঝি দরকার নেই অলকা। আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে দয়া করে সবার গায়ে অপরাধীর তকমা লাগানোটা বন্ধ করো। দাদা ভাই, দাদা ভাই বলছো, অলকা তুমি এখানে কি করছো? আমার কিছু জিনিস জানার ছিল তাই এসেছিলাম। আবার যা জানার নিশ্চয় জানা হয়ে গেছে, আর কিছু জানতে বাকি নেই। দেখো অলকা, আমি খুব ভালো করে জানি তোমার কাজের প্রতি তুমি সৎ, একনিষ্ঠ, কিন্তু দয়া করে সবাই অপরাধী বা সবাই যে তথ্য লুকিয়ে রেখেছে এরকম ভাবাটা বন্ধ করো। আর সবসময় এই সমস্ত ভাবা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ নয়। দিন দিন তোমার এটা অভ্যেসে পরিণত হচ্ছে। তাছাড়া আমাদের না হয় তুমি এতদিন ধরে সন্দেহ করে আসছো, কিন্তু আদর, ও এসেছে একটা দিন মাত্র হয়েছে অলকা। এখন তুমি গুগলিকে ছেড়ে আবার আদরকে নিয়ে পড়েছো। ইটস টু মাচ অলকা, ইটস টু মাচ। কি শুরু করেছো বলো তো তুমি? শুভ, শুভ, তুই তুই কেন মাঝখানে ঢুকছিস? অলকা আমাদের সঙ্গে কথা বলতে এসছে, তুই ঘরে যাও, যাবে একটু বাড়ি চলে যাবে, যা। না দাদা ভাই, আজকে আমি একা কিছুতেই যাব না, আগে ওকে কথা দিতে হবে। আজকের পরও এমন কোনো কাজ করবে না যার জন্য এই সংসারে অশান্তি হয়। আগে বলো, তারপর আমি এখান থেকে যাব। কথা দাও, নাহলে কিন্তু এক পা নড়বো না আমি। শুভ দাদা, এবার কিন্তু তুমিও বাড়াবাড়ি করছো, থামো। না মিতুল, এতদিন কিছু বলিনি, মুখ বুঝে সব সহ্য করছিলাম বলেই বেশি বাড়াবাড়ি হচ্ছিল। অলকা, তুমি এতটা অমানবিক কি করে হতে পারো? তুমি জানো না মিতুলের জন্য আদর কতটা সেন্সিটিভ ইস্যু, তা সত্ত্বেও তুমি ওকে সন্দেহ করে যাচ্ছ। আমাদের সম্পর্কের দিব্যি দিলাম তোমাকে, এরপরেই বাড়িতে কাউকে সন্দেহ করবে না, কাউকে জেরা করবে না তুমি। আর আদরকে তো নয়। ঠিক আছে, আমি তোমাদের সব কথা মেনে নিলাম। দিদিভাই, এখন থেকে আমি আদরকে নিয়ে আর একটা কথাও বলবো না। সময় বলে দেবে কে ঠিক আর কে ভুল। তবে আর একটা কথা, আমি সবাইকে অপরাধী মনে করি না, চোখ দেখে অপরাধীকে চিনতে পারি। দেখো মিতুল, একদম টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। কি বলে গেল শুনলে? তার মানে ওর মাথা থেকে এখনো শিবা গুগলির ব্যাপারটা পুরোপুরি নামেনি। আমার খুব ভয় করছে, জানো তো।
আমাদের ওপর রাগটাও আমার আদরের ওপর দিয়ে তুলবে না তো? প্ল্যান কে মাফিক শিবাকে মারার এটাই সহি ওয়াক্ত আছে। শিবাকে মারার এর থেকে ভালো চান্স আমি পাবো না। এই সিরিঞ্জের বাবল যখন শিবার মধ্যে ঢুকিয়ে দেব 5 মিনিটের মধ্যে ওর হার্ট ব্লক হয়ে মারা যাবে, নিন্দেই মত হয়ে যাবে ওর। কেউ কিচ্ছু জানতে পারবে না, শিবা নিজেও না। মিতুল, কি হলো? কিছু দেখে ভয় পেলে নাকি? শিবাকে শিবাকে কি বলো? শিবাকে কেউ বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। বেকার কা টেনশন নিচ্ছি, সবাই মনে হয় গহরি নিন্দে আছে, কেউই আসবে না। আমার তো উল্টা ভালোই হলো, আব শিবা চিখলেও কেউ আসবে না, ওকে মুখ খোলার চান্সই দেব না। মিতুল, আমরা সারাদিন যেটা ভাবি, যেটা নিয়ে দুশ্চিন্তা করি, সেটাই আমরা স্বপ্নে দেখি। তুমি আদরকে নিয়ে এত দুশ্চিন্তা করছো না, তাই সেটা শিবাকে নিয়ে দেখেছো। আর এই বাড়িতে শিবাকে কি মারতে চাইবে? তুমি ভেবো না, কিচ্ছু হবে না। তবু কেন জানি না আমার খুব কু লাগছে মনটা, জানো তো। একেতেই এত জ্বর, তার মধ্যে ওকে নিয়ে এরকম একটা খারাপ স্বপ্ন দেখলাম। না, আমি একবার ওর ঘরে গিয়ে ওকে দেখে আসি, জানো তো। মিতুল, নাহলে আমি দু চোখের পাতে এক করতে পারবো না। শোনো, শিবা, আদর, তুই এখন এখানে কি করছিস? মানে আমি মানে আসলে ও শিবার শরীরটা তো ভালো নেই, আর ওর তো অনেক জ্বর। আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, ওর জ্বরে কাতরাচ্ছে, সেই আওয়াজটা শুনতে পেলাম, তাই ভেতরে এলাম আর কি। মানে ওর আবার জ্বর এসেছে নাকি? দেখি। হে বাবা, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। শিবাটাও না কি যে করে। আচ্ছা শোন, তুই এক কাজ কর, তুই তোর ঘরে চলে যা, গিয়ে রেস্ট নে। আমি তো চলে এসেছি, আমি এখানে থাকছি। না না না, এই সুযোগ হাত থেকে বেরোতে দেওয়া যাবে না। এখন এই ঘর থেকে আমি বেরোবো না, উল্টে এদের দুজনকে বের করতে হবে। যা। আমার তো রেস্ট হয়ে গেছে, তোমরা অনেক টায়ার্ড, তোমরা ঘরে যাও, আমি থাকছি এখানে, আমি শিবার কাছে থাকছি। তারপর তুইও জ্বর বাঁধিয়ে শুয়ে থাক, আর আমি একবার তোর ঘর একবার ওর ঘর, দুই ঘরে সারাদিন ছুটে ছুটে মরি, তাই তো? পাকামো করিস না বেশি, যা বলছিস সেটা কর, গিয়ে শুয়ে পড়, যা যা। আজ তেরা লাক আচ্ছা থা, 1 মিনিটের জন্য বেঁচে গেলি তুই, কিন্তু এরপর তোর মা আর তোকে বাঁচাতে পারবে না, জলদি হি মরবি তুই।
দেখলে মিতুল, তুমি খামোখা চিন্তা করো। আমাদের আদর আমাদের মতোই কেয়ারিং। তুমি ওকে টাইম দাও, সব ঠিক হয়ে যাবে। বুঝেছি, কিন্তু ওর তো জ্বর বেড়েই চলেছে। কিছু একটা করো না। তুমি এক কাজ করো, যাও একটু জল আর একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে এসো। আচ্ছা, আমি নিয়ে আসছি। খুব কষ্ট হচ্ছে না শিবা? দেখ এক্ষুনি ঠিক হয়ে যাবে, একটু জল পট্টি দিয়ে নি। কে বলেছিল বলতো ওরকম পেয়ারা মাখা আনতে যেতে বৃষ্টির মধ্যে ভিজে? এখন জ্বরটা বাদালি। তোর কষ্ট হলে আমার কি ভাল লাগে? আমি কি ঠিক থাকি বলতো? উফ, কি হলো? ইন্দ্রবাবুকে বললাম নিয়ে আসতে। ওই তো জল। দাঁড়া, একটু দাঁড়া। এক্ষুনি ঠিক হয়ে যাবে জ্বরটা। দেখ, এই যে জলপট্টি দিয়ে দিচ্ছি, এক্ষুনি নেমে যাবে। মায়ের আঁচলে সব আশীর্বাদ বাঁধা থাকে মিথুন। তোমার সেই আঁচলের ছোঁয়ায় শিবা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। নিজের উপর ভরসা রাখো, শিবার কিচ্ছু হবে না।